আসসালামু আলাইকুম। আমি অনিক শাহরিয়ার। গল্পিকের ১ম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গল্পিকটা আমি আসলে শুরু করেছি আমার পছন্দের বইগুলো নিয়ে কথা বলার জন্য। আমি জানি অনেকেই এখন বই নিয়ে আসলে অনেক ধরনের কাজ করতেছে। তো এর মাঝখানে আসলে আমারটা আলাদা কিছু না। আমি জাস্ট আমার পছন্দের বইগুলো নিয়ে কিছু ভিডিওতে টুকিটাকি কথাবার্তা বলব, বকবক করব। এটার জন্যই আসলে করা ভিডিওটা। এবং সামনে আরো কিছু ভিডিও করার ইচ্ছা আছে। আমার বাকি যে বইগুলো পড়া হইছে এবং সামনে হবে সেগুলো নিয়ে। তো আজকে যে বইটা নিয়ে আসলে কথা বলব সেটা হচ্ছে ইভি উডসের 'দ্য লস্ট বুকশপ'। এই বইটা আসলে প্রকাশিত হয়েছে বহু প্রকাশনী থেকে এবং বইটার অনুবাদ করেছে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। তো বইটা নিয়ে আসলে কথা বলার আগে আমি একটুখানি বলি, ইভি উডস হচ্ছে একজন আইরিশ রাইটার এবং বইটা পড়ার পর যখন আমি ইন্টারনেটে তার ব্যাপারে আরেকটু জানতে ট্রাই করতেছিলাম, তখন আসলে জানতে পারলাম যে তার আরেকটা নাম হচ্ছে ইভেন এডেন। তার সার্টিফিকেটের নাম যেটা বলা যায় আমাদের দেশে যেটা সার্টিফিকেটের নাম, আসল নাম ইভেন এডেন। এই ইনফরমেশনটা আসলে আমার আগে জানা ছিল না। আমি জানি না আপনাদেরও জানা ছিল কিনা। তবে আমি ওই ইনফরমেশন খুঁজতে গিয়ে তখন জানতে পারি। এবং তিনি হচ্ছে একজন আইরিশ রাইটার। এই গল্পটা আসলে আয়ারল্যান্ডের ডাবলিন শহরকে ঘিরে লেখা। এখানের গলি, ঘুপচি যা কিছু আছে সবকিছু নিয়ে আসলে এখানে অনেক কিছু বর্ণনা দেওয়া আছে এবং আমার পড়তে খুব ভালো লাগছে। এবং এই বইয়ের মূল ক্যারাক্টার হচ্ছে একটা বুকশপ। এবং এটা যেন তেন বুকশপ না। এই বুকশপটাকে আপনি চাইলেই খুঁজে পাবেন। এই বুকশপটাকে আপনি তখনই খুঁজে পাবেন যখন হচ্ছে সেই বুকশপের মনে হবে যে আপনার জীবনে তার দরকার। আপনার জীবনে কোনো একটা ম্যাজিক দরকার। তখনই সে এই বুকশপ তখনই আপনার সামনে আসবে। এটাই হচ্ছে আসলে এই বইটার ম্যাজিক যে আমরা বলি ওই ম্যাজিকটাই হচ্ছে এই বইটার। এবং এই বইটা আসলে লেখা হয়েছে কিন্তু ম্যাজিক্যাল রিয়ালিজম জনরার উপরে। আর এই বইটার ৩ টা ক্যারাক্টার আছে। একটা হচ্ছে ওপালিন, একটা হচ্ছে মার্থা আর একটা হচ্ছে হেনরি। ওপালিনের যে গল্পের যে ওপালিনের যে টাইমলাইনটা সেটা হচ্ছে ১৯২০ সালের টাইমলাইন। আবার অন্যদিকে মার্থা হচ্ছে এখনকার সময়ের, হেনরিও হচ্ছে এখনকার সময়ের। ওপালিনের বিশ্বাস ছিল যে একটা হারিয়ে যাওয়া পান্ডুলিপি সে যদি খুঁজে পায় তাহলে তার জীবনটা অনেকটুকু চেঞ্জ হয়ে যাবে। আর অন্যদিকে মার্থা হচ্ছে জীবনের ঘাত, প্রতিঘাত আমরা যাই বলি, অত্যাচার যা কিছু আছে সবকিছু সহ্য করে মানে সে এখন শেষ। তার এখন একটা নতুন জীবন দরকার। সে আবার তার জীবনটারে নতুনভাবে শুরু করতে চাইতেছে। সেই জায়গা থেকে আসলে সে এই বুকশপের খোঁজে ঘুরতেছে। অন্যদিকে হেনরি হইতেছে একজন গবেষক। আর হেনরির ব্যাপারটা যেটা হইছে সেটা হচ্ছে যে হেনরি পুরাতন দিনের যে ডাবলিনের ম্যাপগুলো আছে, ওইখানে গিয়ে সে দেখতে পায় যে একটা বুকশপ আছে। কিন্তু নতুন যে ম্যাপগুলো আছে, সে ম্যাপগুলাতে এই বুকশপের কোনো অস্তিত্বই নাই। তো এই বুকশপ কই গেল? সেই জায়গা থেকে হচ্ছে সে এটার পিছনে লাগছে যে এই বুকশপ আমার খুঁজে বের করতে হবে। এক পর্যায়ে গিয়ে সেরা আসলে এই মার্থা এবং হেনরির পরিচয় হয় এই বুকশপ খুঁজতে, খুঁজতেই। এবং কোনো এক সময় তারা সেই বুকশপ খুঁজে পায়। তবে এই বুকশপ খুঁজে পাওয়ার আগে তারা ওপালিনের ডায়েরিটা খুঁজে পায়। এবং সেখান থেকে আসলে তারা ওপালিনের সময়কার যে পরিস্থিতি ছিল মেয়েদের এবং ওই সময়কার সামাজিক যে পরিস্থিতি, সে বিষয়গুলো আসলে এখানে উইঠে আসে এবং ওই ডায়েরির থ্রুতে। এবং পরবর্তীতে মার্থা এবং হেনরি যে আছে, তারাও আসলে আরো অনেক কিছুই জানতে পারে ওই লাইব্রেরি খুঁজে পাওয়ার পর। ওই লাইব্রেরির ভেতরে যে বইগুলো আছে, ওই বইগুলার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যাপ্টারে আসলে তারা তাদের জীবন যদি অন্য কোনো রাস্তায় হাঁটতো তাহলে কেমন হইতো ওই ব্যাপারগুলো সেটা তারা জানতে পারে এটাতে। তো এই বইটা আসলে আমার কাছে ম্যাজিক্যাল রিয়ালিজম এর বাইরে গিয়েও আ অনেকটা ফিলোসফিক্যাল বই লাগছে। কেন? সরি। ফিলোসফিক্যাল বই কেন লাগছে? এই যে আমরা জীবনে অনেক কিছু খুঁজি, আমরা অনেক চেষ্টা করি কোনো একটা কিছু পাওয়ার জন্য। সেই পাওয়াটা অনেক সময় আমরা পাই না। তো না পাইলে যেটা হয় যে আমরা আসলে ভাইঙা যাই, ভাইঙা পড়ি, খুব কষ্টে থাকি, কান্নাকাটি করি বা অনেক কিছুই করি। কেউ নেশাপানি করে। তো যাই করে না কেন, ওই জিনিসটা আসলে করা উচিত। কেন উচিত না? আমরা তো আসলে জানি না যে আমরা এই জিনিসটা আদৌ পাবো কি পাবো না। এটাও ঠিক যে পাবো কি পাবো না এই ব্যাপারে আমরা সিওর না। কিন্তু একটা জিনিস কি চেষ্টা করে গেলে একসময় না একসময় পাওয়া যায়। কিন্তু সময়টা সঠিক হইতে হয়। এবং যে জিনিসটা আসলে পাইতে যাচ্ছি সেই জিনিসটার জন্য নিজের তৈরি থাকতে হয়। এখন অনেক বছর যেমন ধরলাম আমরা ২ বছর ৪ বছর একটা কোনো কিছুর জন্য আমরা চেষ্টা কইরা যাচ্ছি। সেই চেষ্টা করার পরেও আসলে আমরা ওই জিনিসটা পাই নাই। তখন ভাইবা নেই যে ওই জিনিসটা আসলে আমাদের জন্য না। বা এই জিনিস আমরা আর কোনদিন পাবো না। কিন্তু আসলে যেটা হইছে যে আমরা আসলে ওই জিনিসটা পাওয়ার জন্য যোগ্যই ছিলাম না। সরি যোগ্য না বলে আসলে বলা দরকার যে আমরা ওই রেডি হই নাই ওই জিনিসটা পাওয়ার জন্য।
এই বইয়ের ক্ষেত্রেও আমার ব্যাপারটা ওইরকমই মনে হইছে পুরা ব্যাপারটা যে সে আসলে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছে যে সঠিক সময়ে, সঠিক চেষ্টার পরে এবং সঠিকভাবে যদি নিজেকে তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ওই জিনিস পাবো যেটা আসলে আমরা খুঁজতেছি। এটাই হচ্ছে এই বইয়ের ফিলোসফি এবং বর্তমান সময়ে আসলে সামাজিক যে অবস্থা আমাদের সবার এবং যে বৈশ্বিক অবস্থা আমরা যদি বলি বিশ্বের ভিতরে যে এত যুদ্ধ, এত কিছুর মধ্যে আসলে আমরা চেষ্টা করার পরেও আসলে অনেক কিছু পাচ্ছি না। হয়তোবা আমরা আসলে সঠিক সময়েই সঠিক জিনিসটা পাচ্ছি না। কিন্তু হার মানা যাবে না। এটা হচ্ছে কথা। হার মানলেই শেষ। হার না মেনে আমরা আসলে অপেক্ষা করা উচিত যে কোন জিনিসটা আসলে আমরা চাচ্ছি সেই জিনিসটার জন্য লাইগা থাকতে হবে এবং লাইগা থাকলে একসময় আসলে আমরা ওই জিনিস পাইয়া যাব। তো এই ব্যাপারটাই পুরা বইটাতে আসলে আমার কাছে মনে হইছে যে এই গল্পের ছলে আমরা এই বিভিন্ন মেটাফর ইউস করে আসলে ওই ব্যাপারটাই এখানে বোঝানো হইছে। তো বইয়ের প্রোডাকশন নিয়ে যদি একটু কথা বলি, বইয়ের প্রোডাকশনটা আমি যতটুকু জানি বহর ১ম পাবলিকেশন ছিল এটা এবং এটা দিয়ে ওদের আসলে প্রকাশনার যাত্রাটা শুরু। আমি জানি না আসলে এটা আমার তথ্যে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আমি আশা করি বহু এটা সেটা ক্লিয়ার করে দিবে। আর যদি ভুল না থাকে তাহলে তো হইলই। তো বইটার প্রচ্ছদ করছে হচ্ছে রুদ্র কায়সার। আর আর বইটার সম্পাদনা করেছে হচ্ছে সজল চৌধুরী ভাই। এই ২ জনই খুবই পরিচিত আমাদের বইয়ের জগতে। ২ জনই দুর্দান্ত আসলে রাইটার এবং অনুবাদক। তাছাড়া ২ জনেরই প্রচ্ছদের কাজের হাত একদম সিদ্ধহস্ত। তবে আমি একটা পরিচয় যেটা জানলাম সজল চৌধুরী ভাইয়ের সম্পাদনার পরিচয়টা এটা ১ম জানলাম যে এই বইয়ের থেকে। এবং অনুবাদ প্লাস সম্পাদনা ২ টাই আসলে অসাধারণ হইছে এই বইটা। আমার কাছে পড়ার পরে আসলে মনে হইছে কি, আমি হচ্ছে সত্যজিৎ রায়ের যে বইগুলা আমরা ফেলুদা বা অন্যান্য বইগুলা পড়তাম, সেখানে তো আসলে বিভিন্ন এলাকার বর্ণনা থাকতো। যেমন কায়রো শহর কিংবা নেপাল বা শ্রীলঙ্কা, ওইসব জায়গার যে বর্ণনাগুলা ছিল, সেই জিনিসগুলা কিন্তু আমরা পড়ার সময় আসলে ভিজুয়ালাইজ করতে পারতাম ওই সময়। আমি জানি আমার মনে হয় যে বাকি যারা পড়ছে তাদের ক্ষেত্রেও সেমই ব্যাপারটা। আমার ক্ষেত্রেও এরকমই হইছে ব্যাপারটা যে আমি রিয়ালাইজ বলতেছি, ভিজুয়ালাইজ করতে পারতাম। তো এই বইটা পড়ার সময় আমার ওই ব্যাপারটা ফিল হইছে। যখনই হচ্ছে ডাবলিন শহরের বিভিন্ন অলিগলির কথাগুলা লেখা হচ্ছিল, তখন আমার পড়তে গিয়ে সেটা আমি ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম। যেটা আসলে অনুবাদের ক্ষেত্রে আসলে খুবই প্রশংসনীয় এবং এটার ক্রেডিট আসলে অনুবাদক প্লাস সম্পাদক দুজনেরই যায়। এই জিনিসটা ওরা এত সাবলীলভাবে প্রকাশ করতে পারছে, যার জন্য আমি আসলে পুরো বইটা পইড়া খুবই আরাম পেয়েছি। এবং আশা করি যে অলরেডি অনেক ভালো, ভালো বই পাবলিশড করতেছে। অলরেডি তাদের অনেকগুলো বই প্রকাশিত হইছে এবং সবগুলাই শুনছি যে অনেক ভালো। আমি আশা করি বাকি বইগুলো আমার পড়া হবে। তো আর সামনে ওরা আসলে অনেক ভালো, ভালো কাজ করবে। তো এই আশাতেই আমি আজকে আমার এই বইয়ের বকবক শেষ করতেছি। আমি আশা করি সবাই এই বইটা পড়বেন এবং এই বইটা আসলে সবার পড়া উচিত। এই বইটা নিয়ে আসলে খুব বেশি কথা হইছে কিনা আমি জানি না। আমার চোখে পড়ে নাই। তবে এই বইটা নিয়ে আসলে অনেক কথা হওয়া দরকার ছিল। আমরা আসলে এই থ্রিলার বা অন্যান্য বইয়ের চিপায় হারাই গেছে আসলে ফ্যান্টাসি। এবং আমি আমি নিজেও ফ্যান্টাসি বলতেছি আসলে এটা ম্যাজিক্যাল রিয়ালিজম যেটাই হোক। তো এই বইগুলো আসলে আমাদের আরো বেশি এই বইগুলা নিয়ে কথা বলা উচিত। এই বইগুলাকে আসলে বেশি প্রমোট করা উচিত। আমার কাছে অনেক ভাল লাগছে। আমি আশা করি যারাই পড়বেন আমার কথা শুনে তাদেরও অনেক ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমার বকবক সহ্য করার জন্য। আগামী কোনো একটা ভিডিওতে আবার বকবক করব। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।